1-11 সময়ে তারেক রহমান ফ্যানের হুকের সাথে ঝুলিয়ে অমানবিক নির্যাতন, ভোট কারচুপি, গুম খুন, ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অপকর্মের হোতাদের গ্রেফতারের তালিকা দীর্ঘ হচ্ছে। সর্বশেষ গ্রেফতার হয়েছেন 1-11 অন্যতম কুশীলব লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাসের, যিনি রাষ্ট্রপতি হবার লোভনীয় প্রস্তাবে তারেক রহমানকে রিমান্ডে নিয়ে পাশবিক নির্যাতন চালিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে দেন। আজ পাশাদ্দান পাল্টেছে, সেই আফজাল আজ রিমান্ডে, আর তারেক রহমান আজ প্রধানমন্ত্রী। যাই হোক, রিমান্ডে ডিম থেরাপি খেয়ে এ পর্যন্ত যেসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আফজাল, তা নিয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। কতটা কুখ্যাত ছিলেন এই আফজাল, এছাড়াও সামনে গ্রেপ্তার হতে যাচ্ছেন আর কে কে, এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাসের 2006 সালের মার্চ থেকে 2008 সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইতে দায়িত্ব পালন করেন। 2009 সালে 5 নভেম্বর তিনি বরখাস্ত হন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। সেনাবাহিনীর চাকরিতে যোগ দেন 1984 সালের 4 জুলাই। 1-11 অন্যতম প্রধান কুশীলব হিসাবে পরিচিত বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মাসুদউদ্দিন চৌধুরী ও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক জেনারেল শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আরেক কুশীলব আফজাল নাসেরকে গ্রেফতার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বড় ছেলে বর্তমান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে 1-11-এর সময় শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়তে হয় এবং সেসব ঘটনার বর্ণনায় বারবার এসেছে ডিজিএফআইয়ের এই সাবেক কর্মকর্তার নাম। 2007-2008 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে, যার ফলে তিনি গুরুতর শারীরিক ক্ষতির সম্মুখীন হন। রিমান্ডে থাকাকালীন তাকে চোখ বেঁধে ঝুলিয়ে রাখা এবং উচ্চতা থেকে সিমেন্টের মেঝের উপর ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে। মেরুদণ্ডে আঘাত ও নির্যাতনের ফলে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায় এবং তিনি আংশিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। গুরুতর চোটের কারণে তিনি সোজা হয়ে দাঁড়াতে পারতেন না এবং ব্যথানাশক ঔষধের প্রভাবে তার কিডনিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। জানা যায়, এমন নির্মমতার পেছনের কারিগর ছিলেন আফজাল নাসের ভূঁইয়া। 2007 সালের 1-11 পরবর্তী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ওপর নির্যাতনের পেছনেও ডিজিএফআইয়ের এই সাবেক কর্মকর্তার নাম আসে। 2007 সালে 3 সেপ্টেম্বর খালেদা জিয়ার সাথে তাকেও ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়। তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বিএনপির বিভিন্ন স্তরের নেতাদের অভিযোগ অনুযায়ী হেফাজতে থাকাকালীন কোকোর ওপর অমানসিক শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। এই নির্যাতনের কারণেই তিনি স্থায়ীভাবে অসুস্থ হয়ে পড়েন। নির্যাতনের ফলে অসুস্থ হয়ে পড়ায় 2008 সালে প্যারোলে মুক্তি পেয়ে তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড এবং পরে মালয়েশিয়ায় যান। 2015 সালে 24 জানুয়ারি মালয়েশিয়ায় অবস্থানকালে তিনি মারা যান। বিএনপি নেতাদের মতে তার এই মৃত্যু স্বাভাবিক ছিল না, বরং তত্ত্বাবধায়ক সরকার ও পরবর্তী সরকারের সম্মিলিত নিপীড়ন ও নির্যাতনের ধকল তিনি কাটিয়ে উঠতে পারেননি। এখানে শেষ নয়, তারেক কোকোকে অত্যাচার করেও তার ক্ষোভ শেষ হয়নি। ফ্যাসিস্ট হাসিনা 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মামলার পর মামলা দিয়ে পঙ্গু করে দিয়েছিল। মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে জেলে আটকে রেখে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তাকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। নিরুপায় হয়ে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। তবে ইউনাইটেড গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা হওয়ায় আফজাল নাসের খালেদা জিয়াকে চিকিৎসা নিতে দেননি। সেনাবাহিনী থেকে বরখাস্ত হয়েও তিনি নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। তিনি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিনাকে রক্ষা করার জন্য কাজ করেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুকে হেনস্থা এবং জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগ রয়েছে এই আফজালের বিরুদ্ধে। তাছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভাইরাল হওয়া ভিডিও ধারণ করে এই আফজাল ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর ওপর নির্যাতনেও জড়িত ছিলেন এই সেনা কর্মকর্তা। তবে বিতর্ক শুধু বিএনপিকে ঘিরে নয়, আওয়ামী লীগের তৎকালীন 2 শীর্ষ নেতা আব্দুল জলিল ও ওবায়দুল কাদেরকেও নির্যাতন জিজ্ঞাসাবাদে জড়িত ছিলেন। ওই সময়কার বর্ণনায় সেখানেও কর্নেল আফজালের নাম উল্লেখ পাওয়া যায়। অভিযোগ ওঠে অর্থ আদায়ের বিষয়েও। আওয়ামী লীগ নেতা ওয়াকিল উদ্দিনকে আটক রেখে কয়েক কোটি টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছিল, এমন দাবি দীর্ঘদিন ধরেই ঘুরে ফিরে আসছিল।
21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা তদন্তে বেরিয়ে আসে গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী মাওলানা তাজউদ্দিনকে দেশটাকে সহায়তা করেছিলেন তৎকালীন ডিজিএফআই কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদন অনুযায়ী লেফটেন্যান্ট কর্নেল আফজাল এবং অন্য কর্মকর্তারা তাজউদ্দিনকে নিরাপদ আশ্রয় রাখা এবং পরে বিদেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন। 2007-2008 সালের জরুরি অবস্থার সময় বিভিন্ন ব্যবসায়ী ও রাজনীতিবিদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের বিষয়ে তার নাম উঠে আসে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী তিনি ডিজিএফআই-এর লেটার হেডে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি লিখে আদায়কৃত অর্থ জমা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনি সেনাবাহিনী থেকে অব্যাহতি পান। তার বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলা এবং উচ্চ আদালতে রিট পিটিশনও দায়ের করা হয়েছিল। জানা গেছে 1/11-এর সময় ডিজিএফআই-এর অ্যান্টি টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন আফজাল, যার প্রধান ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন। এই আমিনের নেতৃত্বে আফজাল গ্রেফতার, নির্যাতন সহ নানা অপকর্মে জড়িত ছিলেন। আলোচনা এসেছে এমজিএইচ গ্রুপের সিও আনিস আহমেদ গোর্কিকে নিয়ে। সংশ্লিষ্ট একটি পক্ষের দাবি তাকে 3 থেকে 4 মাস অজ্ঞাত স্থানে আটকে রাখা হয় এবং পরে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে অপারেশনটি পরিচালনা করেছিল তৎকালীন কর্নেল আফজালের অধীনস্থ একটি দল। 1/11 পরবর্তীতে কর্নেল আফজালের ইউনাইটেড গ্রুপে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়া নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বর্তমানে গ্রুপটির অ্যাডমিন অফিসার হিসেবে কর্মরত তিনি। একই গ্রুপের পরিচালক হাসান মাহমুদ রাজার পরিবারের সঙ্গে সম্পর্ক থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালের নামও পুরনো বিতর্কে ঘুরে এসেছে। বিতর্ক আরও ঘনীভূত হয়েছে সাম্প্রতিক একটি হত্যা মামলার পর। গত বছরের জুলাইয়ে রাজধানীর শাহজাদপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাহাদুর হোসেন মনির ও দেলোয়ার। ক্ষমতার পালাবদলের পর গত 30 সেপ্টেম্বর নিহতের বাবা গুলশান থানায় যে মামলা করেন তাতে নাম আসে কর্নেল অবসরপ্রাপ্ত আফজালের। ভুক্তভোগী দেলোয়ার হোসেন 2024 সালের 19 জুলাই বিকেলে ছাত্র আন্দোলনের পক্ষে মিরপুর 10 নম্বর ফলপট্টিতে অবস্থান নেন। তখন এ মামলার এজাহারভুক্ত আসামিসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা 500 থেকে 700 জন আফজাল নাসেরের নির্দেশে নির্বিচারে গুলি চালায়। এতে দেলোয়ার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় 21 জুলাই তিনি মারা যান। এ সংক্রান্ত মামলার প্রাথমিক তদন্তে আসামি হিসাবে আফজাল নাসেরের ঘটনায় জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে। মামলার মূল রহস্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে রাখা হয়েছে। উল্লেখ্য, 1/11 সরকারের সময় অপরাধীদের তালিকাভুক্তদের মধ্যে যারা দেশে আছেন তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে। বিমানবন্দরে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে যাতে তারা দেশ ত্যাগ করতে না পারেন। এছাড়া যারা বিদেশে আছেন তাদের বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 3 জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী ও জেনারেল শেখ মামুন খালেদকে ইতিমধ্যে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। জিজ্ঞাসাবাদে তারা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। প্রথম দিকে তারা মুখ না খুললেও ধীরে ধীরে ওই সময় ঘটে যাওয়া নানা বিষয়ে তথ্য দিয়েছেন গোয়েন্দাদের। এসব তথ্য নিয়ে তদন্ত সংশ্লিষ্টরা এগোচ্ছেন। সুপ্রিয় দর্শক, 1/11-র অন্যতম কুশীলব লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাসেরকে কেমন শাস্তি দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।